হুম ভেবে দেখুন, একটা একদম দুর্ভেদ্য ব্যাংকের ভল্ট, মানে চোখের সামনে হয়তো ভেসে উঠছে বিশাল পুরু একটা স্টিলের দরজা, অত্যাধুনিক লকার আর সিসিটিভি ক্যামেরা, সশস্ত্র রক্ষী। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, মানে এমন এক নিরাপত্তা ব্যবস্থা যাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব বলে আমাদের মনে হয়। আমরা ভাবি আমাদের সারা জীবনের জমানো টাকা ওই শক্ত ধাতব দেয়ালের ভেতরে একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিন্তু যদি বলি এই স্টিলের দরজা বা সশস্ত্র রক্ষীর আসল ক্ষমতা আসলে বলতে গেলে কিছুই নেই। হ্যাঁ, কিছুই নেই মানে ধরুন যদি বলি পুরো ব্যাংকিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে স্রেফ কয়েক টুকরো কাগজের ওপর ভরসা করে, আর সেই কাগজগুলো যদি কেউ নিজের ইচ্ছে মতো বানাতে শুরু করে, তখন ওই দুর্ভেদ্য ভল্টগুলো নিছকে একটা তাসের ঘরে পরিণত হয়। ও, এটা তো একটা ভয়ঙ্কর চিন্তা। একদম। ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যিটা কিন্তু এটাই। কাঠামোগত দিক থেকে আমরা যতই আধুনিক হই না কেন, সিস্টেমের একেবারে গভীরে যে ভরসার জায়গাটা আছে, সেখানে আঘাত করতে পারলে পুরো অর্থনীতিটাই কেঁপে ওঠে। আর ৮০ দশকের বম্বে শহরই ঠিক এই ফাটলটাই তৈরি হয়েছিল, তাই তো? যে শহরকে বলা হতো ভারতের দ্য মানি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক ধরেছেন। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেই সময়কার একটা অবিশ্বাস্য ঘটনা ডিকোড করব। গল্পের কেন্দ্রে রয়েছেন লাকি ভাস্কর নামের মগধা ব্যাংকের এক অতি সাধারণ ক্যাশিয়ার, আর একটি ১০০ কোটি টাকার বিশাল ব্যাংক রসিদ, বা যাকে বলে বিয়ার কেলেঙ্কারি। হ্যাঁ, ১০০ কোটি টাকা, সেটাও আবার ৮০ দশকে। অবিশ্বাস্য। তবে আমাদের মূল ফোকাস শুধু এটা জানা নয় যে ভাস্কর কি করেছিল, বরং এটা বোঝা যে সে কিভাবে তৎকালীন ব্যাংকিং ব্যবস্থার ওই প্রযুক্তিগত আর কাঠামোগত ফাঁকফোকরগুলো এত নিখুঁতভাবে ব্যবহার করেছিল। তবে এই ঘটনা বিশ্লেষণ করার আগে ভাস্কর কুমারের বাস্তব পরিস্থিতিটা বোঝা খুব জরুরি। ৮০ দশকের বোম্বেতে ভাস্কর ছিল মগধা ব্যাংকের একজন নিতান্তই সাধারণ ক্যাশিয়ার। তার মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। মাত্র ৬,০০০? হ্যাঁ, অথচ ব্যাংকে তার ঋণ পরিমাণ ছিল ৩৬,০০০ টাকা। বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত বাবা, যিনি একসময় নামকরা চার্টার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, কিন্তু ব্যবসায়িক অংশীদারের ধোকায় আজ সর্বশান্ত এবং শয্যাশায়ী। আর স্ত্রী সুমতি, তার স্বপ্ন একটা নিজের আচারের ব্যবসা শুরু করার, কিন্তু মূলধনের চরম অভাব। আর ভাস্করের ছোট্ট ছেলে কার্তিক, তার জন্য একটা সামান্য খেলনা কেনার সামর্থ্য ভাস্করের নেই। এই পরিস্থিতিটাকে অনেকে হয়তো একটা প্রেসার কুকারের সাথে তুলনা করবেন, চারপাশ থেকে শুধু চাপ আর চাপ। কিন্তু আমার কাছে এটা মনে হয় ঠিক যেন ধরুন উল্টো দিকে চলা একটা এসকেলেটর বা চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টার মতো। দারুণ একটা উপমা দিয়েছেন তো। মধ্যবিত্ত জীবনে যদি কেউ প্রতিনিয়ত উন্নতির জন্য লড়াই না করে, সে শুধু যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তা নয়, ঋণের বোঝায় সে ক্রমশ পেছনের দিকে বা নিচের দিকে নামতে থাকে। একদম তাই। আর এই চলন্ত সিঁড়িতে টিকে থাকার জন্য ভাস্করের শেষ ভরসা ছিল তার প্রমোশন। সে ব্যাংকের বেস্ট এমপ্লয়ি, কোনোদিন ছুটি নেয়নি, বছরের পর বছর নিখুঁত সততার সাথে কাজ করেছে। আচ্ছা। কিন্তু যখন প্রমোশনের সময় এলো, তখন দেখা গেল সুধীর নামের অন্য এক কর্মী সেই পদটি পেয়ে গেল। কেন? যোগ্যতা বেশি ছিল? না, মোটেই না। সুধীরের যোগ্যতা নয়, বরং ওপরতলার কর্তাদের সাথে তার ব্যক্তিগত খাতির আর ওই স্বজন পোষণই সেখানে শেষ কথা বলেছিল। আর ঠিক এই বিন্দুতে একজন মানুষের ভেতরের সিস্টেমের প্রতি যে অন্ধ আনুগত্য থাকে, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। যখন কেউ দেখে যে সততার কোনো পুরস্কার নেই, বরং দুর্নীতি আর তোষামদি বেঁচে থাকার একমাত্র উপায়, তখন সে নিজেই সেই খেলার নিয়মগুলো বদলাতে শুরু করে, তাই না? ঠিক। আর এই বঞ্চনা থেকেই ভাস্কর তার জীবনের প্রথম বড় আপোষটি করে। স্ত্রীর ভাইয়ের কাছ থেকে চরম অপমানিত হওয়ার পর সে তার বন্ধু অ্যান্টনিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কি সাহায্য? অ্যান্টনির মালয়েশিয়া থেকে আসা কিছু দামি ইলেকট্রনিক্স, বিশেষ করে টেলিভিশন সেট, কাস্টমসে আটকে ছিল। সেগুলো ছাড়াতে দরকার ছিল ২ লাখ টাকা। ১ মিনিট, ২ লাখ টাকা? একজন সাধারণ ক্যাশিয়ার যার নিজের ৩৬,০০০ টাকা লোন, সেই টাকা কিভাবে জোগাড় করলো? এখানেই ভাস্কর প্রথমবার সিস্টেমের লুপহোল বা ফাঁকফোকর কাজে লাগায়। প্রথমত সে কাস্টমসের একটা অদ্ভুত নিয়ম ব্যবহার করে। সেই সময় পুরো তৈরি করা টিভির ওপর মারাত্মক ইম্পোর্ট ডিউটি বা ট্যাক্স বসানো হতো।
কিন্তু টিভিগুলোকে যদি খুলে স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ হিসাবে কাস্টমসে দেখানো যায় তাহলে ট্যাক্সের পরিমাণ প্রায় শূন্য হয়ে যেত। ভাস্কর এই বুদ্ধিটাই অ্যান্টনিকে দেয়। বাহ, দারুণ বুদ্ধি তো। কিন্তু মূলধনের 2 লাখ টাকা? হ্যাঁ, টাকা জোগাড় করার জন্য সে শুক্রবার বিকেলে ব্যাংকের ভল্ট থেকে সরাসরি 2 লাখ টাকা সরিয়ে নেয়। কি বলছেন? ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানো? এটা তো পরের দিনই ধরা পড়ে যাবার কথা। আজকের দিনে হলে হয়তো ধরা পড়ত, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা 80-র দশক। কোনো সিসিটিভি ক্যামেরা নেই, রিয়েল টাইম ডিজিটাল আপডেট নেই। শুক্রবার বিকেলে হিসাব মেলানোর পর ভল্ট বন্ধ হলে সোমবার সকালের আগে সেই ভল্ট কেউ খুলত না। একদম। ভাস্কর জানত যে শনিবার এবং রবিবারের এই 48 ঘন্টার উইন্ডোটা সম্পূর্ণ অন্ধকার। সে এই সময় সুযোগ নিয়ে অ্যান্টনির মাল ছাড়ায়, সেগুলো চড়া দামে বিক্রি করে এবং সোমবার সকালে অন্য কর্মচারীরা আসার আগেই আসল 2 লাখ টাকা ভল্টে ফেরত রেখে দেয়। আর মাঝখান থেকে লাভের একটা বড় অংশ নিজের পকেটে চলে আসে। ঠিক তাই। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভাস্কর তো ব্যাংকের কোনো ক্ষতি করেনি, টাকা তো ফেরতই দিয়ে দিয়েছে। এটাকে তো ভিকটিমলেস ক্রাইম বা ক্ষতিহীন অপরাধ বলা যেতে পারে। সে তো জাস্ট উইকেন্ডের জন্য টাকাটা ধার নিয়েছিল, আর কি। বাইরে থেকে দেখলে সেটাই মনে হয়, কিন্তু অপরাধ বিজ্ঞানের মনস্তত্ত্ব অন্য কথা বলে। এই প্রথমবার নিয়ম ভেঙে সফল হওয়াটাই ভাস্করের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। কেন? কারণ মানুষের মনের ভেতর অপরাধ করা নিয়ে একটা রিস্ক ব্যারিয়ার বা ভয়ের প্রাচীর থাকে। যদি ধরা পড়ে যায়, এই ভয়টাই কিন্তু সিস্টেমকে টিকিয়ে রাখে। কিন্তু সোমবার সকালে যখন ভাস্কর দেখল যে কেউ কিচ্ছু টের পায়নি, তখন সেই ভয়ের প্রাচীর চিরকালের জন্য ভেঙে গেল। ও, বুঝতে পারছি। সে বুঝতে পারল যে সিস্টেমকে সে এত ভয় পেত সেটা আসলে কতটা ভঙ্গুর আর অন্ধ। আর সেই ভঙ্গুরতার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আমাদের আলোচনার পরবর্তী ধাপে। এরপর হঠাৎ করেই ভাস্করের ভাগ্য বদলে যায়। মগধা ব্যাংকের উচ্চ পদস্থ কর্তারা তাকে সোজা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা এজিএম পদে প্রমোশন দিয়ে দেয়। হ্যাঁ, এত বছরের বঞ্চনার পর হঠাৎই পদোন্নতি স্বাভাবিক মনে হলেও এর পেছনে ছিল একটা অন্ধকার ছক। মানে বিনা স্বার্থে কেউ কাউকে প্রমোশন দেয় না আর কি। একদম। কারণ ব্যাংকের চেয়ারম্যান রাজবীর লোখান্ডে এবং জিএম বিনোদ ভাস্করকে ওই পদে বসিয়েছিল শুধুমাত্র একটা বিশেষ ফর্মে বা কাগজে সই করানোর জন্য। আচ্ছা। এই কাগজটাই হল ব্যাংক রসিদ বা বিআর। তারা হর্ষ মেহরা নামের এক প্রভাবশালী ব্রোকারের মাধ্যমে, যাকে শেয়ার বাজারে সবাই দ্য বিগ বুল বলতো। হ্যাঁ, বিগ বুল নামটা তো খুবই পরিচিত। হ্যাঁ, তো ওই হর্ষ মেহরার মাধ্যমে ভুয়া বিআর ব্যবহার করে ব্যাংকের 100 কোটি টাকা শেয়ার মার্কেট রিগিংয়ে লাগাচ্ছিল তারা। যারা শুনছেন তাদের জন্য এই বিয়ার ব্যাপারটা একটু খোলসা করা দরকার। এটা অনেকটা বন্ধুদের মধ্যে দেওয়া ফাঁকা প্রমিস বা আইওইউ এর মতো। ধরুন, একটা চিরকুটে লেখা হলো, আমি তোমাকে 1 লাখ টাকা দেব। সেই চিরকুট দেখিয়ে অন্য একজনের কাছ থেকে জিনিস কেনা হলো, অথচ বাস্তবে যিনি চিরকুট দিয়েছেন তার কাছে কোনো টাকাই নেই। ঠিক। কিন্তু একটা ব্যাংকিং সিস্টেমে রিজার্ভ ব্যাংক থাকতে এটা কিভাবে সম্ভব হলো? আরবিআই কি ঘুমাচ্ছিল? এর উত্তর লুকিয়ে আছে 80-র দশকের ব্যাংকিং প্রযুক্তির অভাবের মধ্যে। সেই সময় ব্যাংকগুলোর মধ্যে কোনো সেন্ট্রালাইজড কম্পিউটার নেটওয়ার্ক ছিল না। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো সরাসরি নিজেদের মধ্যে ট্রানজ্যাকশন করতে পারত না, তাদের ব্রোকার লাগত। আচ্ছা। মগধা ব্যাংক ভুয়া বিআর তৈরি করে খাতায় কলমে দেখাচ্ছিল যে তারা অন্য একটা ব্যাংককে লোন দিচ্ছে, কিন্তু বাস্তবে সেই 100 কোটি টাকা ব্রোকার হর্ষ মেহরার অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। কিন্তু আরবিআই কিভাবে নজরদারি করত? ফিজিক্যাল লেজার বা কাগজের খাতা দিয়ে। একটা বিআর ইস্যু হওয়ার পর সেটা কুরিয়ার বা ডাকযোগে আরবিআই দপ্তরে যেত। সেখানে ম্যানুয়ালি কেরানিরা হিসাব মেলাত। এই পুরো প্রক্রিয়ায় অন্তত 14 থেকে 21 দিন সময় লাগত। তার মানে এই 14 থেকে 21 দিন সময়টাই হলো সেই অন্ধকার উইন্ডো। ওই সময় ওই 100 কোটি টাকার কোনো অস্তিত্ব আরবিআই এর রাডারে থাকত না। ঠিক ধরেছেন। আর এই 2-3 সপ্তাহের মধ্যেই হর্ষ মেহরা শেয়ার বাজারে খেল দেখাত। তার মেকানিজমটা খুব সহজ কিন্তু মারাত্মক ছিল। কিভাবে করত কাজটা? সে প্রথমে বাজার থেকে কোনো কোম্পানির প্রচুর শেয়ার খুব কম দামে কিনে নিত। তারপর ব্যাংকের ওই 100 কোটি টাকা ব্যবহার করে সে নিজের তৈরি করা বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট বা ডামি অ্যাকাউন্ট থেকে চড়া দামে সে শেয়ারগুলো আবার কিনতে শুরু করত। ওহ, ফলে খবরের কাগজে বা বাজারে সাধারণ মানুষ দেখত যে ওই নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়ছে।
মানে একটা কৃত্রিম চাহিদা বা আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি হতো। একদম। সাধারণ বিনিয়োগকারীরা এই কৃত্রিম চাহিদার ফাঁদে পা দিয়ে যখন ওই শেয়ার কিনতে ছুটত এবং দাম সর্বোচ্চ শিখরে পৌঁছাতো, ঠিক তখন হর্ষ তার কেনা সমস্ত শেয়ার একসাথে বিক্রি করে দিয়ে বিপুল মুনাফা তুলে নিত। বাপরে! আর ব্যাংকের টাকা? ওই 14 দিনের উইন্ডো শেষ হওয়ার আগেই সে ব্যাংকের 100 কোটি টাকা সামান্য সুদ সহ ফেরত দিয়ে দিত। ফলে আরবিআই যখন হিসেব মেলাতো তখন সব ঠিকঠাকই দেখাতো, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় ঝুঁকিটা নিচ্ছিল সাধারণ মানুষের জমানো টাকা। এটা জানার পর ভাস্কর কিন্তু পুলিশ বা রিজার্ভ ব্যাংকের কাছে ছুটে গেল না। উল্টে সে তার সেই নতুন পাওয়া এজিএম পদের ক্ষমতা কাজে লাগিয়ে চেয়ারম্যান আর জিএমকে সরাসরি ব্ল্যাকমেল করে বসল। হ্যাঁ, সে শর্ত দিল যে সে ওই বিআরএস সহি করবে, কিন্তু বিনিময়ে তাকে পুরো টাকার উপর 1% কমিশন দিতে হবে, আর শেয়ার কেনাবেচার ইনসাইডার তথ্য একদিন আগে জানাতে হবে। এটা ভাস্করের চরিত্রের একটা ভয়ঙ্কর মোড়। যে লোকটা কয়েক মাস আগে শুধু ছেলের খেলনা আর স্ত্রীর গয়নার স্বপ্ন দেখত, সে এখন সিস্টেমের সবচেয়ে ক্ষমতাশালী দুর্নীতির মাথাদের চোখে চোখ রেখে দরাদরি করছে। মানে ভয় ডর সব উধাও। একদম। তার কাছে পুরো ব্যাপারটা তখন আর টিকে থাকার লড়াই নেই, এটা একটা খেলায় পরিণত হয়েছে। আর এই খেলা থেকেই শুরু হলো অর্থের এক মারাত্মক নেশা। ভাস্কর ওই ইনসাইটের তথ্য কাজে লাগিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে শেয়ার বাজার থেকে 70 লাখ টাকা লাভ করে ফেলল। 70 লাখ 80-র দশকে? হ্যাঁ, কিন্তু এত বিপুল পরিমাণ টাকা স্ত্রীর কাছে লুকানোর জন্য সে একটা অদ্ভুত রাস্তার সাহায্য নিল। সে হাওয়ালার কারবারি আনোয়ারের কাছে গেল এবং একটা লটারি জেতার নাটক সাজালো। এই হাওয়ালা নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করত? হাওয়ালা হলো এমন একটা সমান্তরাল অর্থনীতি যেখানে কাগজের কোনো ট্রেল বা ব্যাংকের কোনো অস্তিত্ব থাকে না। পুরোটা চলে মুখের কথা আর পাসওয়ার্ডের উপর ভরসা করে। ভাস্কর তার শেয়ার বাজার থেকে কামানো কালো টাকার নগদ বান্ডিলগুলো বম্বেতে আনোয়ারের হাতে তুলে দেয়। বিনিময়ে আনোয়ার তার নেটওয়ার্ক ব্যবহার করে এমন একটা শেল কোম্পানি বা ভুয়া কোম্পানির ব্যবস্থা করে যারা ভাস্করকে একটা আইনি চেক বা প্রাইজ মানি দেয়। খাতায় কলমে দেখানো হলো ভাস্কর একটা পুরস্কার জিতেছে। আচ্ছা, এর ফলে তার কালো টাকা রাতারাতি সাদা হয়ে ব্যাংকিং চ্যানেলে ঢুকে গেল। ঠিক তাই। টাকা মানুষের জীবনকে কতটা বদলে দেয় তার একটা দারুণ উদাহরণ আমরা এখানে দেখতে পাই। অনেকেই বলেন টাকা মানুষকে বদলে দেয়, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে টাকা আসলে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো। ম্যাগনিফাইং গ্লাস? হ্যাঁ, মানে এটা মানুষের ভেতরে আগে থেকে লুকিয়ে থাকা অহংকার বা ইগোটাকে কয়েক গুণ বড় করে দেখায়। একদিন একটা বিলাসবহুল গাড়ির শোরুমে গিয়ে সাধারণ পোশাকের জন্য ভাস্কর সেলসম্যানের কাছে অপমানিত হয়, আর সেই অপমানের জবাব দিতে সে মুহূর্তের মধ্যে 16 লাখ টাকার একটা গাড়ি কিনে ফেলে। আর এই অহংকার থেকে শুরু হয় মানসিক দূরত্ব বা অ্যালিয়েনেশন। ভাস্কর দাবি করছিল যে সে এই সব কিছুই তার পরিবারের জন্য করছে, কিন্তু বাস্তবে এই অবৈধ সম্পদ তাকে তার পরিবারের থেকেই সবচেয়ে বেশি বিচ্ছিন্ন করে দিচ্ছিল। স্ত্রীর তো সন্দেহ হবেই। অবশ্যই। তার স্ত্রী সুমতি নিজের পরিশ্রমে আচারের ব্যবসা দাঁড় করাতে চেয়েছিল। সে স্বামীরই হঠাৎ পাওয়া টাকার উৎস নিয়ে খুব সন্দিহান হয়ে পড়ে। আর ভাস্করের বাবা, যিনি নিজে একসময় আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন, তিনি কিন্তু ছেলের এই পরিবর্তনটা ঠিকই ধরতে পেরেছিলেন। তিনি ভাস্করকে একটা মোক্ষম কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, জুয়া খেলায় তুমি কত ভালো খেলো সেটা বড় কথা নয়, কখন থামতে হবে সেটাই আসল। বাপরে, এই কথাটা অপরাধ বিজ্ঞানের একটা চিরন্তন সত্য। যে কোনো অবৈধ নেশা মানুষকে অন্ধ করে দেয়। মানুষ ভাবতে শুরু করে সে অজেয়, সে ধরা ছোঁয়ার বাইরে। সে ভুলে যায় যে লুপহোল বা ফাটল চিরকাল খোলা থাকে না। আর ঠিক সেটাই ঘটল। অন্য একটি ব্যাংক, কাটরি ব্যাংকের জিএম হরিহরের হঠাৎ মৃত্যু হল, আর তার মৃত্যুর পরে পুরো সিস্টেমটা তাসের ঘলের মতো ভেঙে পড়ার উপক্রম হল। কারণ হরিহরের মৃত্যুর ফলে কাটরি ব্যাংকের পুরনো হিসেব নিকেশগুলো যখন নতুন করে অডিট বা খতিয়ে দেখা শুরু হলো, তখন ওই ভুয়া বিয়ারগুলোর গরমিল আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। আরবিআইয়ের নজরে বিষয়টা চলে এলো। ভাস্কর বুঝতে পারল যে মগধা ব্যাংকের চেয়ারম্যান আর জিএম এবার তাকেই বলির পাঠা বানাবে। স্বাভাবিক, কারণ কাগজে কলমে 100 কোটি টাকার সমস্ত রসিদে ভাস্করেরই সই ছিল। সাধারণত এই পরিস্থিতিতে মানুষ ভয় পেয়ে পালিয়ে যায়, আত্মগোপন করে, কিন্তু ভাস্কর যে নিখুঁত এসকেপ প্ল্যানটা তৈরি করল, সেটা তৎকালীন ব্যাংকিং সিস্টেমের ম্যানুয়াল প্রসেসিংয়ের দুর্বলতাকে একেবারে উলঙ্গ করে দিল। সে কি করল?
সে সবার সামনে চাকরি থেকে ইস্তফা দিয়ে সোজা চলে গেল রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর কাছে। হ্যাঁ, ভাস্করের এই চালটা ছিল একটা মাস্টার স্ট্রোক। সে নিজে আরবিআই এর কাছে গিয়ে তার ঊর্ধ্বতন কর্তাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। এর ফলে সে সিবিআই এর খাতায় রাতারাতি একজন মূল অভিযুক্ত থেকে হুইসেল ব্লোয়ার বা তথ্য ফাঁসকারী হিসেবে নিজেকে প্রজেক্ট করল। কিন্তু সিবিআই অফিসার লক্ষণ রাও যখন তদন্তে নামলেন এবং ভাস্করকে জেরা করতে এলেন, তখন ভাস্কর সবচেয়ে বড় তাসটা খেলল। সে তার নিজের দুর্নীতিগ্রস্ত কর্তাদের এবং সিবিআই অফিসারকে 100 কোটি টাকার একটা চেক ধরিয়ে দিল, এই বলে যে এটাই সেই হারানো টাকা। অথচ ওই চেকটা ছিল তার নিজের এমন একটা অ্যাকাউন্টের, যেটা সে কয়েকদিন আগেই বন্ধ করে দিয়েছিল। ঠিক, আর চেকের তারিখ দেওয়া ছিল পরের সপ্তাহের, অর্থাৎ পোস্ট ডেটেড। এখানেও কি সেই প্রযুক্তির অভাবটাই ভাস্করকে বাঁচিয়ে দিল? সম্পূর্ণভাবে। 80-র দশকে ম্যানুয়াল ক্লিয়ারিং সিস্টেম ছিল। একটা ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা পড়লে সেটা ফিজিক্যাল ক্লিয়ারিং হাউসে যেত। সিবিআই অফিসাররা ভাবল টাকা তো পাওয়া গেছে। কিন্তু সেই চেক বাউন্স করে সিবিআই এর কাছে খবর আসতে অন্তত 4 থেকে 5 দিন সময় লাগত, তাই না? একদম। ভাস্করের দরকার ছিল ঠিক এই কয়েকটা দিন। আর এই মহামূল্যবান 4-5 দিনের মধ্যেই ভাস্কর তার শেষ চালটা চেলে দিল। সে তার সমস্ত জমানো অবৈধ টাকা, প্রায় $2.5 মিলিয়ন, আমেরিকার বস্টনে একটা হোটেলে ইনভেস্ট করে ফেলল। একে বলা হয় EB-5 বা ইনভেস্টর ভিসা মেকানিজম। ওই বিপুল পরিমাণ টাকা মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ করার কারণে ভাস্কর সপরিবারে আমেরিকা যাওয়ার আইনি ছাড়পত্র পেয়ে গেল। বাপরে! যখন সিবিআই বুঝতে পারল যে 100 কোটির চেকটা বাউন্স করেছে এবং পুরো বিষয়টা একটা ফাঁকি, ততক্ষণে ভাস্কর ভারতের সীমানার অনেক বাইরে, বস্টনের পথে। পুরো ঘটনা যা বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সিস্টেম যতই শক্তিশালী বলে মনে হোক না কেন, তার ভেতরের পদ্ধতিগত দুর্বলতাগুলো জানা থাকলে তাকে হারানো সম্ভব। ভাস্কর সিস্টেমের নিয়মগুলোকে সেই সিস্টেমের পাহারাদারদের বিরুদ্ধেই ব্যবহার করেছিল। একদম। এটি শুধু একজন ক্যাশিয়ারের অপরাধের গল্প নয়, এটি একটি সতর্কবাণী। একটা সিস্টেম তখনই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয় যখন সেই সিস্টেমের পাহারাদাররাই চোর হয়ে যায়। ভাস্কর তো একটা প্রোডাক্ট মাত্র, আসল ফাটলটা ছিল সেই ব্যবস্থায় যা ভাস্করের মতো মানুষদের সুযোগ করে দেয়। কাঠামোগত দুর্বলতা এবং নৈতিক স্খলন যখন একসাথে মেলে, তখনই এমন ঘটনা ঘটে। ভাস্কর হয়তো অনেক টাকা নিয়ে পালাতে পেরেছিল, কিন্তু তাকে তার নিজের দেশ, নিজের পরিচিতি ছেড়ে চিরকালের জন্য এক অজানা দেশে চলে যেতে হয়েছিল। বাইরে থেকে দেখলে সে বিজয়ী, কিন্তু নিজের বিবেকের কাছে সে একজন পলাতক। এই পুরো কেস স্টাডিটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। 80-র দশকে ভাস্কর কাগজের রসিদ, ম্যানুয়াল লেজার আর পোস্টাল ডিলে বা ডাকযোগের দেরিকে হাতিয়ার করে দেশের এত বড় একটা ব্যাংকিং সিস্টেমকে হ্যাক করেছিল। কাগজ আর খাতার যুগে ফাঁকফোকর ছিল ঠিকই, কিন্তু আজ যখন আমাদের পুরো অর্থনীতিটাই ডিজিটাল, যখন চোখের পলকে কোটি কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন কি আমরা সত্যিই সুরক্ষিত? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। নাকি হ্যাকারদের আর ব্যাংকের ভেতরে বসে ফিজিক্যাল ভল্ট খোলার দরকারই নেই? যারা এই আলোচনা শুনছেন তাদের মনে হতে পারে প্রযুক্তি আমাদের বাঁচাবে, কিন্তু কে বলতে পারে, হয়তো আপনার হাতের স্মার্টফোনের স্ক্রিনটাই এখন সবচেয়ে বড় ফাটল, যা নতুন কোনো ভাস্করের জন্য নিঃশব্দে অপেক্ষা করছে। ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।